গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আজকের এপিসোডটি আপনাদের কাছে ভয়ঙ্কর সুন্দর বলতে যে কথাটা আছে না, ঠিক সেটাই মনে হবে। তো আজকে যেই ঘটনাগুলো শুনবেন তা হচ্ছে, প্রথমে আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্টোরি টেলার রাসেল রাজ ভাইয়ের কম্বো একটা স্টোরি। কম্বো বলছি কারণ ওনার আজকের এই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনার মধ্যেই প্রায় 3-4টা ঘটনার একটা মিশ্রণ আছে। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আপনাদেরকে নিয়ে হারিয়ে যাবে ভয়ের এক অন্য জগতে। তো এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন অ্যাডমিন এবং স্টোরি টেলার, আপনার আমার সবার প্রিয় মোকসেদ ভাইয়ের ডোবার আতঙ্ক নামক আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আমাদের আরেকজন বন্ধু, যে কিনা প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। তো এই বন্ধুটির নাম হচ্ছে সুমন পাটোয়ারি। হ্যাঁ, এরপর আপনারা শুনতে পাবেন সুমন পাটোয়ারি ভাইয়ের জিনের সাহায্য নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি যদিও খুব ছোট্ট একটি ঘটনা, এই ঘটনাটি শুনলে আপনারা নতুন কিছু শুনতে পাবেন আশা করি। আমরা সচরাচর যে ঘটনাগুলো শুনি, এই ঘটনাটি তার থেকে অল্প একটু ভিন্নতা নিয়ে আসে। তো আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার রবিন হাসান ভাইয়ের বটগাছের তলায় কে ছিল নামক একটি রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। আশা করি সব মিলিয়ে আপনাদের আজকের এপিসোডটি অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল আইকনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাসেল রাজ ভাইয়ের কম্বো একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া, কেমন আছেন? প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি যেমন আছি বেশ ভালো আছি। এই কথাটা বলার মানে হলো আমি একটু সমস্যার ভেতর আছি। সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার পরিবারের সবার জন্য। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। এটা আমার লেখা 11 নম্বর ঘটনা। আজ আপনারা শুনবেন গ্রাম বাংলার ছোট্ট 4টা সত্যি ঘটনা। তারপরে আপনাদের জন্য একটা উপহার আছে শেষে। এই ঘটনাগুলো আমাদের গ্রামের মানুষের মুখ থেকে শোনা এবং আমি নিজেও ঘটনার ভেতরে জড়িত আছি। তাহলে চলেন আর বেশি দেরি না করে শুনে আসি আজকের ঘটনাগুলো। তার আগে বলতে চাই, আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন ইমরান ভাই। এবার তাহলে ঘটনায় ফিরি। ঘটনা 1,
ঘটনা বোঝার জন্য বলে দিতে চাই, এই ঘটনাটা আমার আম্মু এবং আমার সাথে ঘটেছিল। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। আমাদের বাসা থেকে কিছুটা দূরে গেলে আমাদের পারিবারিক কবরস্থান পড়ে। কবরস্থান থেকে কিছুটা দূরে আমি একটা ম্যাডামের কাছে রাতে পড়তে যেতাম। আমার সাথে আমার চাচাতো ভাই ও বোনেরাও পড়তো। প্রতিদিনের মতো একদিন পড়তে গিয়েছিলাম। ম্যাডাম একটা অঙ্ক করতে দেয়। এমন সময় আমি দেখতে পাই আমার ব্যাগের ভেতর কলম নেই। এটা দেখে আমি ম্যাডামের সাথে বলি, ম্যাডাম আমার কলম খুঁজে পাচ্ছি না। আমার কথা শুনে ম্যাডাম অনেকটাই রেগে যায়। আমার উপরে রেগে বলে, তা আমার সাথে বলছিস কেন? এইসব অজুহাত দিয়ে কোনো লাভ নেই। কি করে অঙ্ক করে দিবি তা জানি না। যতই রাত হোক না কেন অঙ্ক করে দেওয়া লাগবেই, না হলে তোর ছুটি হবে না আজ, মনে রাখিস। রাত তখন 10টা। সবার একসাথে ছুটি দিয়েছে, কিন্তু আমার ব্যাপারে কোনো কথাই বলছে না ম্যাডাম। আমি অনেকটা ভয় পেয়ে যাই। কারণটা হলো আমাদের কবরস্থান। লোকের মুখে শুনেছি রাতে ওই কবরস্থানে অনেক জিন ভূত দেখা যায়। আমার চাচাতো ভাই বাসায় যাওয়ার আগে তার কলমটা আমাকে দিয়ে যায়। কলম নিয়ে যেই না অঙ্ক করতে যাব, ঠিক তখনই ম্যাডাম বলে 5টা অঙ্ক করতে হবে। এটা শুনে আমি তো অনেকটাই চিন্তায় পড়ে যাই। তারপরেও আমি অঙ্ক করতে থাকি। 4টা অঙ্ক শেষ করতে করতেই রাত 11টার মতো বাজে। হঠাৎ দেখি আমার আম্মু আসছে। আম্মুকে দেখে আমি অনেকটাই চিন্তামুক্ত হই। আম্মু গিয়ে আমাকে সেদিনের মতো বাসায় নিয়ে আসে। পরের দিন সকালে আম্মু আমার সাথে যেটা বলে, তারপর থেকে ওই ম্যাডামের বাসায় কখনো রাতে পড়তে যাইনি। আম্মু বলেছিল, কাল রাতে আমি তোর জন্য বসে অপেক্ষা করছিলাম তোর চাচিদের বাসায়। দেখি সবাই পড়ে বাসায় আসছে, কিন্তু তাদের ভেতরে তোকে না দেখে আমি জিজ্ঞেস করি, রাজ কোথায়? তখন সবাই বলে, না, ও এখনো অঙ্ক করছে। তখন আমি চিন্তায় পড়ে যাই। তুই হয়তো একা একা আসতে পারবি না, ভয় পাবি। এটা ভেবে আমি তোকে নিয়ে আসতে যাই। কবরস্থানের পাশে যেতেই দেখি কবরস্থানের ভেতরে কারা যেন মারামারি করছে। এটা দেখে আমি তাড়াতাড়ি করে তোর ওখানে চলে যাই। তোকে নিয়ে আসার সময় আমি দেখি একটা বড় সাপ। আমি যতটা বুঝতে পেরেছিলাম ওটা কোনো সাধারণ সাপ ছিল না। এর কারণ হলো সাপের সারা শরীরের রং সাদা, একেবারেই ধবধবে সাদা। এতটা সাদা যে আমি এর আগে কখনোই এমন সাপ দেখিনি। আমাদের সামনে দিয়ে সোজা কবরস্থানের ভেতরে চলে গিয়েছিল, তাও আবার গড়াতে গড়াতে। তারপর আম্মু অনেকের সাথে ওই সাপের বিষয়ে কথা বলে, কিন্তু কেউ কিছুই বলতে পারেনি। সবাই একটা কথাই বলে, অত রাতে তোমাদের ওই দিক দিয়ে যাওয়া ঠিক হয়নি। এই ছিল আমার আম্মুর সাথে আর আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। এবার চলে যাই দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটাও ওই কবরস্থানকে নিয়েই। ঘটনাটা মূলত আমার চাচির মুখ থেকে শুনেছিলাম। আমার চাচিদের বাসা ওই কবরস্থানের সামনে হওয়ার কারণে বাইরে তাকালে কবরস্থানের দিকে আগে চোখ যায়। আমার চাচি একদিন রাতে একা একা বাহিরে যাওয়ার জন্য ওঠেন। অনেক সাহসী হওয়ার জন্য একাই বাহিরে যান, কাউকে ডাকেন না। বাহিরে যেতেই তার চোখ যায় কবরস্থানের দিকে। ঘটনা বোঝার জন্য এখান থেকে আমি আমার চাচির ভাষায় বলছে, চাচি। আমি বাহিরে গিয়ে যেই না কবরস্থানের দিকে আমার চোখ যায়, আমি দেখি কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সেখান থেকে। এটা দেখে আমি আরো একটু সামনে গিয়ে বোঝার চেষ্টা করি এত রাতে কবরস্থানের ভেতরে কে কান্না করছে। আমি কিছুটা সামনে গিয়ে বলি, কে কে আপনি? এত রাতে এখানে কি করছেন? কিন্তু আমি আমার কথার কোনো উত্তর পাই না। আমি তখন বুঝতে পারি ওখানে এত রাতে কোনো মানুষ থাকার কথা না। আরো একটু সামনে এগিয়ে যাব, ঠিক তখনই পিছন থেকে তোর চাচা এসে আমার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। কোনো কথা বলে না। আমি ঘরের ভেতরে গিয়ে তোর চাচাকে বলি, কি হয়েছে? আমাকে ঘরের ভেতরে নিয়ে আসলে কেন?
তোর চাচা তখন বলে, আরে আমার কথা শোনো, ওটা মানুষ ছিল না। আমি অবাক হয়ে তোর চাচার মুখের দিকে তাকিয়ে থাকি আর প্রতি উত্তরে বলি, কি বলো তুমি? তোর চাচা বলে, আরে আমি সত্যি বলছি। আচ্ছা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, এত রাতে মানুষ কবরস্থানে কি করবে? আমি আর কোনো কথা বলতে পারিনি। আসলেই তো, এত রাতে মানুষ কবরস্থানে কি করতে আসবে? তারপর থেকে আমি রাতে যখনই বাইরে যেতাম তোর চাচাকে সাথে নিয়ে যেতাম। তারপরেও মাঝে মধ্যে দেখতাম কবরস্থানের ভেতরে একটা আগুনের মতো কিছু একটা দেখতে একটা কবর থেকে অন্য কবরের মধ্যে ঘোরাঘুরি করছে। এটাই ছিল দ্বিতীয় ঘটনা। এবার শুনবেন 3 নাম্বার ঘটনা। এবার যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছিল আমরা যারা একসাথে ভিডিও করি তাদের সাথে। এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর এবং অদ্ভুত, শুনলেই বুঝতে পারবেন। তাহলে চলেন শুনে আসি ঘটনাটি। আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা বাগান আছে। বাগানটা অনেক বড় আর ভয়ঙ্কর। বাগানের ভেতরে একটা বড় পুকুরও আছে আর একটা পুরাতন ঘর আছে, কিন্তু সেই বাড়িতে কেউ থাকে না। কারণটা হলো ওই বাসায় যারা ছিল তারা অনেক আগেই মারা গিয়েছে। কবরগুলো এখনো আছে। সময়ের সাথে সাথে বাগানটার নাম হয়ে যায় মাস্টারের বেড়া। আমরা একদিন ভূতের ভিডিও বানানোর উদ্দেশ্যে আমার 4-5 জন বন্ধু সহ আমার সাথে সেই মাস্টারের বেড়ার ভেতরে চলে যাই। বেড়ার ভেতরে গিয়ে ভিডিও করতে থাকি। এমন সময় খেয়াল করি পুরাতন বাড়ির ভেতরে কেউ একজন হাসছে। ওদের সাথে বললে ওরা ভয় পাবে, তাই আমি কাউকে কিছু বলি না। কিছু সময় পরে আমি সবাইকে নিয়ে ওখান থেকে চলে আসি। আমার কথা শুনে সবাই চলেও আসে কোনো সমস্যা ছাড়াই, কিন্তু বিপদটা ঘটে রাতে। পরের দিন সকালে সবাই আমাদের বাসায় আসে। তাদের দেখে মনে হচ্ছিল তারা রাতে কেউ ঘুমায়নি। আমি জিজ্ঞেস করি, কিরে তোরা সকাল সকাল একসাথে এখানে কি হয়েছে, আর তোদের চোখ এত লাল কেন? তখন তারা বলে, কাল রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। তখন আমি বলি, কেন, কি হয়েছে? তারা বলে, কাল রাতে তুই কি অস্বাভাবিক কিছু খেয়াল করিসনি? তখন আমি বলি, আমি ঠিক বুঝতে পারছি না তোরা কোন ব্যাপারে কথা বলছিস। ওরা সবাই একসাথে বলে, আরে কাল রাতে আমাদের সবার বাসায় অদ্ভুত সব ঘটনা ঘটেছে। আমি বলি, কেমন কি ঘটনা ঘটেছে? তখন ওরা বলে, রাতে আমরা ঘুমিয়েছিলাম। রাত 12টার দিকে একটা শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা খেয়াল করি ঘরের চালের উপরে কারা যেন দৌড়াদৌড়ি করছে আর বাহিরের সবকিছু ভেঙে ফেলছে মনে হচ্ছিল। ওদের কথা শুনে আমি বলি, আরে কাল রাতে তো আমার ঘরের পেছনেও এমন কিছু আওয়াজ পেয়েছিলাম। আমি ওদের আরো বলি, কাল আমরা যখন ভিডিও করতে গিয়েছিলাম না, ওই ঘরের ভেতর থেকে কে যেন হাসাহাসি করছিল। এবার আমরা সবাই সিদ্ধান্ত নেই মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা ইমাম সাহেবের সাথে দেখা করে সবকিছুই খুলে বলি। আমাদের কথা শুনে ইমাম সাহেব কিছু সময় পরে বলে, কাল তোমরা মাস্টারের বেড়ার ভেতর গিয়েছিলে কেন? তোমরা জানো না ওটা একটা খারাপ জায়গা? ওই পুরাতন ঘরের ভেতরে কিছু খারাপ জিন থাকে। তোমরা ওখানে যাওয়ার কারণে ওদের বিরক্ত লাগে। ওরা চায় না কোনো মানুষ ওদের আশেপাশে যাক। আর রাজ, তোমার বাসার কাছে যেতে পারিনি, এর কারণ হলো তোমার বাসা বন্ধ করা। আমি পানি পড়া দিচ্ছি। সকাল সন্ধ্যা খেলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আর তোমরা কখনোই ওইখানে আর যাবে না। এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। আর কখনোই মাস্টারের বেড়ার ভেতরেও আমরা যাইনি বা যাওয়ার চেষ্টাও করিনি। এই ঘটনাটাও একেবারেই সত্যি ঘটনা। যদি কারো মনে সন্দেহ থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন। ভিডিওটা পুরোপুরি বানাতে পারিনি এই সমস্যার কারণে। এবার আসি 4 নাম্বার ঘটনায়। শঙ্খনী, এই নামটা আপনারা আগেও শুনেছেন হয়তো। যারা গ্রামে থাকে তারা বহুবার শুনে থাকবে। আমার আব্বুর সাথে একটা লোক কাজ করত।
ঘটনাটা মূলত তার সাথেই ঘটে। তার নাম কুদ্দুস। আমি ঘটনাটা কুদ্দুস কাকুর ভাষায় তুলে ধরছি। বলছেন কুদ্দুস কাকা, আমাদের বাসার আশেপাশে অনেক বাঁশবাগান আছে, আরো অনেক গাছগাছালিও আছে। আমরা ঘরে শুয়ে থাকলে প্রতিদিন রাতে একটা কান্নার শব্দ পেতাম। মনে হতো যেন কারা মনের কষ্টে একসাথে অনেকজন মিলে কান্না করছে। আমি শুধু ভাবতাম, কারা এত রাতে কান্না করছে। একদিন আমি দেখার জন্য বাইরে যাই। এত রাতে কারা কান্না করছে। এমন সময় আমি দেখি বাঁশগাছের উপরে অনেকজন শুয়ে আছে, চুল ছেড়ে দিয়ে। কত বড় চুল বলে বোঝাতে পারবো না। আমি সাহস করে গিয়ে একটা চুল ছিঁড়ে নেই। এর কারণ আমি শুনেছিলাম যে শঙ্খিনীর চুল ছিঁড়ে নিলে ওদের দল থেকে বের করে দেওয়া হয়। পরের দিন থেকে আমার বাসার আশেপাশে দেখি একটা মহিলা ঘোরাঘুরি করছে আর কান্না করছে। এটা দেখে আমি বলি, এই, কে রে তুই? আমার বাসার আশেপাশে এত রাতে কি করিস? এবার শঙ্খিনীটা কান্না জড়িত কণ্ঠে বলে, কুদ্দুস, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমার চুল ছিঁড়ে নিলি কেন? তুই আমার চুলটা দিয়ে দে, না হলে আমাকে দলে নেবে না। তখন আমি বলি, না না, আমি চুল দেব না। আমি কি পাগল? এখন তোর চুল দিয়ে দেই আর তুই আমাকে মেরে ফেলিস? তোর তো বুদ্ধি আছে, এত সহজে দিচ্ছি না। শঙ্খিনীটা আবারও কান্না করতে করতে বলে, আমি তোর কোনোই ক্ষতি করব না, কথা দিচ্ছি। আমার চুলটা ফিরিয়ে দে। আমি তখন বলি, তোর কথা আমি কি করে বিশ্বাস করব? তখন শঙ্খিনীটা আবারও কান্না করতে করতে বলে, আমি যদি তোর কোনো ক্ষতি করি, তাহলে আমার মাথার সব চুল ঝরে পড়ে যাবে। আমি আর কোনো কথা না বলে ঘরের ভেতর থেকে কোরআন শরীফের ভেতর থেকে চুলটা এনে তার হাতে দিলাম। এবার আপনারা ভাবতে পারেন যে কোরআন শরীফের ভিতরে রেখেছিলাম কেন। এর কারণ হলো, শয়তান সব জায়গায় যেতে পারে, কিন্তু কোরআনের আশেপাশে বা ওর ভেতরে থেকে চুল বের করে নিতে পারবে এটা হতেই পারে না। তারপরে চুলটা শঙ্কিনীর হাতে দিতেই অতি দ্রুত আমার সামনে থেকে চলে যায়। এটা আরেক দিনের কথা। আমি ঘরে ঘুমিয়েছিলাম, হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে বাহিরে গিয়ে দেখি আমাদের বাসার সামনে একটা আম গাছের উপরে একটা কালো কুৎসিত মহিলা কান্না করছে। আমি তাড়াতাড়ি করে ঘরের ভেতর থেকে টর্চ লাইট নিয়ে তাড়া করি। তারপরে কোথায় গিয়েছে সেটা আমি নিজেও জানি না। তারপর থেকে আমি আর কখনো আমার বাড়ির আশেপাশে কোনো শঙ্খিনী কান্নার শব্দ বা শঙ্খিনীকে দেখতে পাইনি। কুদ্দুস কাকা এই বলে তার ঘটনাটা শেষ করেছিল। প্রথমেই বলেছিলাম না, একটা উপহার আছে। আপনাদের জন্য আমার তরফ থেকে একটা সুন্দর ঘটনা উপহার দিচ্ছি। ছোট্ট একটা ঘটনা। আশা করি এই ঘটনাটাও অনেক ভালো লাগবে। তাহলে চলেন শুনে আসি। এই ঘটনাটা শ্মশানের একটি ঘটনা। আমাদের লোড জাহাজ এক খুলনার কোনো একটা স্থানে গিয়ে রাখে। জায়গাটার নাম বললে সমস্যা হতে পারে, তাই জায়গাটার নাম গোপন রাখছি। এবার ঘটনায় ফিরি। অফিস থেকে খবর দিয়েছে বেশ কিছুদিন আমাদের ওখানে থাকতে হবে। কারণটা হলো, আমাদের জাহাজের সিরিয়াল আসতে এখনো অনেক দেরি আছে। এই কথা শুনে আমি ফোন চার্জ দিতে যাওয়ার জন্য যাই। চার্জার নিয়ে যেই না জাহাজ থেকে কিনারায় গিয়েছি, দেখি শ্মশান। শ্মশানটা দেখে আমার বুকের ভেতরটা ছেদ করে ওঠে। তারপরে আমি বাজারে চলে গেলাম। ফোনে চার্জ দিয়ে জাহাজে ফিরে আসি, তখন রাত 9টা। জাহাজের ভেতরে এসে খাওয়া দাওয়া করে সেদিনের মতো ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে যাই। এবার দ্বিতীয় দিনের কথা। জাহাজের সবাই বলেছে কাল রাতে নাকি মানুষ পুড়িয়েছে ওই শ্মশানে, আমাদের জাহাজের সামনের শ্মশানটায় আর কি।
আমি কখনোই সামনাসামনি মানুষ পোড়ানো দেখিনি, তাই আমি জাহাজের সবাইকে বলি, আমাকে ডাকতে পারোনি? আমি আগে কখনো মানুষ পোড়ানো দেখিনি। আমার কথা শুনে জাহাজের সবাই বলে, আচ্ছা ভাই, এবার যদি কোনোদিন পোড়াতে নিয়ে আসে তাহলে আমরা আপনাকে জানাবনি। আমি বলি, আচ্ছা ঠিক আছে। এই কথা বলতে না বলতেই আমাদের ভেতর থেকে একজন বলে, আজ সন্ধ্যায় কিন্তু আমরা মাছ পুড়িয়ে খাবো। আমি বলি, মাছ কোথায় পাবে? আমার কথা শুনে সবাই বলে, কেন, কিনে আনবো বাজার থেকে। তার কিছু সময় পরে তারা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে 2টা। বাজারটা কাছে হওয়ার কারণে এত তাড়াতাড়ি নিয়ে আসতে পারে। একটু পরেই সন্ধ্যা নেমে যায়। আমি তখন বাজারে গিয়ে ফোন চার্জে দিয়ে আসি। এসে দেখি সবাই শ্মশানের পাশে আগুন জ্বালিয়ে মাছ পোড়াচ্ছে। এটা দেখে আমি গিয়ে তাদের পাশে বসি। তখন সন্ধ্যা 7টার মতো হবে। আমরা সবাই পিছনে তাকিয়ে দেখি কারা যেন শ্মশানের ভেতরে একটা লাশের খাটিয়া নিয়ে আসছে। তখন সবাই আমার দিকে তাকিয়ে বলে, আজ রাতে আরো একটা মানুষকে পোড়াবে। রাজ, তোমার ইচ্ছে তো পূরণ হতে যাচ্ছে। আজ সামনে থেকে দেখবে মানুষ পোড়ানো। আমি সবাইকে বলি, তোমরা এখানে থাকো, আমি শ্মশানের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। তোমাদের মাছ পোড়ানো শেষ হলে আমাকে ডাক দিও। তখন তারা সবাই বলে, ঠিক আছে। আমি এক মনে দেখতেছি, হঠাৎ আমি ঘোরের ভেতরে চলে যাই। আমি যেন নিজের ভেতরে নিজে ছিলাম না। আমার যখন ঘোর কাটে আমি চমকে উঠি। আমি দেখি আমার চারপাশে একটা মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও নেই। শ্মশানের ভেতর একটা নীরবতা বিরাজ করছে। আমার হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখি তখন রাত 12টা। আমি তখন অনেকটা ঘাবড়ে যাই। তাড়াতাড়ি করে জাহাজের দিকে আসতে যাব, তখন আমার মনে পড়ে আমি তো ফোন চার্জে দিয়ে আসছিলাম। তখন আমি শ্মশানের ভেতর দিয়ে বাজারে গিয়ে ফোনটা নিয়ে যেই না শ্মশানের ভেতরে যাব, ঠিক তখন খেয়াল করি আমার নাম ধরে পিছন থেকে মোটা কণ্ঠে কেউ একজন বলছে, রাজ, তোর সাথে আমাকে নিয়ে যাবি না? দেখ, আমি তোর জন্য অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি এই গাছের উপরে। এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে আমি ভয় পেয়ে যাই। তারপরে মনে মনে ভাবি, না, আমার ভয় পেলে হবে না। এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমার মনের সাহস নিয়ে আগাতে হবে। আমি কিছু না বলে আবারও হাঁটতে থাকি। তখন আমার পেছন থেকে আবারও বলে, কিরে, দেখবি না? একবার দেখ, তোর জন্য আমি ফুলের মালা বানিয়ে রেখেছি। আমি মনে অনেকটা রাগ নিয়ে বলি, আমি পিছনে তাকাতে পারবো না। তুই আমাকে বিরক্ত করিস না, আমাকে যেতে দে। আমার কথার আর কোনো উত্তর না পেয়ে আমি মনে করি শয়তানটা হয়তো চলে গিয়েছে। কিন্তু আমি একেবারে ভুল ভেবেছিলাম। আমি যখনই শ্মশানের সীমানার বাহিরে পা দিতে যাব, ঠিক তখনই আমার মাথার উপরে একটা মরা কাক এসে পড়ে। তাতে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। কাকটা আমার উপরে পড়ার পর থেকে আমার শরীরের ভেতর কেমন যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করতে থাকে। আমি জাহাজে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সামনে গিয়ে বলি, এটা তোমরা কোনো কাজ করলে? আমাকে শ্মশানে ওখানে একা রেখেই তোমরা চলে আসলে? আমার কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। আমি তাদেরকে বলি, কি হয়েছে? জাহাজের একজন আমাকে বলে, কি বলো? কাল মাছ পোড়ানোর পরে তো তোমাকে অনেক ডাকলাম, কিন্তু তুমি তো বললে তোমরা চলে যাও, আমার এখানে একটু কাজ আছে। আর কাল তোমার কণ্ঠটাও ভারী ভারী লাগছিল, মনে হয় তোমার কোনো সমস্যা হয়েছে। আমরা জাহাজে থাকি, আমাদের সাথে এসব অদ্ভুত ঘটনা নিয়মিতই ঘটে থাকে। আর তোমার চোখ এত লাল হয়েছে কেন? আমি তখন কাল রাতের সব ঘটনা তাদেরকে বলি। আমার কথা শুনে সেই ভাইটি ব্যাপারটা বুঝতে পারে।
সে আমাকে রেডি হতে বলে। আমাকে নিয়ে তার পরিচিত একটা কবিরাজের কাছে যায়। আমি আর সেই লোকটা কবিরাজের সাথে দেখা করে তার সাথে সবকিছুই বলি, কাল রাতে যা যা ঘটেছিল। আমার কথা শুনে কবিরাজ বলে, এটা তেমন কিছু না, আমি একটা তাবিজ দিচ্ছি, আর সাথে রাখলে কোনো সমস্যা হবে না আশা করি। আমরা চলে আসতে যাব, ঠিক তখনই কবিরাজ আমাকে তার সামনে ডেকে আমার ডান হাতটা তার সামনে দিতে বলে। হাতটা কবিরাজের সামনে দিতেই কবিরাজ আমার একটা আঙুল চেপে ধরে দোয়া পড়তে থাকে। আমি অনুভব করি আমার শরীর থেকে কিছু একটা বের হয়ে যাচ্ছে। এবার আমার শরীরটা অনেকটাই হালকা লাগতে শুরু করে। সেটা আমি কবিরাজকে জানাই। আমার কথা শুনে সে বলে, ওসব কিছু না, তোমরা চলে যাও, আর কোনো সমস্যা হবে না আশা করি। তারপরে আমরা ওই শ্মশানের ওখানে অনেক দিন ছিলাম, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আজকের ভয়ঙ্কর কিছু সত্যি ঘটনা। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সত্যি বলতে এই ঘটনাগুলো আমি যখন লিখছিলাম, আপনারা বিশ্বাস করবেন না, আমার শরীরের লোমগুলো বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। কারণটা হলো এই ঘটনাগুলো একেবারেই সত্যি ঘটনা। ইমরান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার আব্বুর শরীর খারাপ, আপনারা সবাই আমার আব্বুর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে যান। লিসেনার্স ভাই ও বোনেরা, অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ আপনারা আছেন বলেই আমরা ঘটনা লিখি। আপনাদের বলতে চাই, বেশি বেশি কমেন্ট করবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন আমাদের ঘটনাগুলো। ভূত আড্ডার দীর্ঘজীবী হোক। পাশে ছিলাম, পাশে আছি, ইনশাল্লাহ সবসময় পাশে পাবেন। আজ চলে যাচ্ছি, কথা হবে আবার অন্য কোনো ভয়ঙ্কর ঘটনার ভেতরে। আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, বাসা সাতক্ষীরা, জেলা কলারোয়া, থানা গ্রাম বোয়ালিয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল রাজ ভাই, এত সুন্দর একটা ঘটনা, একটা না মূলত 4টা ঘটনার কম্বিনেশন আপনি পাঠিয়েছেন। ধন্যবাদ ভাই এই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। সত্যি ভাই ঘটনাগুলো বেশ ডার্ক ছিল, বিশেষ করে আপনাদের কবরস্থানকে কেন্দ্র করে যেই 2টা ঘটনা দিয়েছেন, সত্যি বেশ রহস্যময় এবং লোমহর্ষক ঘটনা ছিল। ঘটনাগুলো সত্যি ভাই খুব ভালো লেগেছে। ধন্যবাদ রাসেল ভাই এভাবে সাথে থাকার জন্য, এবং আশা করি আপনি সব সময় আমাদের পাশে এইভাবেই থাকবেন। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাসেল রাজ ভাইয়ের এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি আমাদের আরেকজন অ্যাডমিন এবং অফিসিয়াল স্টোরি টেলার মোকসেদ হাসান ভাইয়ের লেখা ডোবার আতঙ্ক। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই এবং লিসেনার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, ভূত আড্ডার একজন অ্যাডমিন, বাসা নেত্রকোনা 7 পাই রেল ক্রসিং। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভয়ঙ্কর একটা ঘটনা। আশা করি এই ঘটনাটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে। আশা করি ঘটনাটি আপনারা অনেক বেশি উপভোগ করবেন। তো বড় ভাইয়ের বর্ণনা এবং আমার কিছু সংমিশ্রণ দিয়ে ঘটনাটি সাজিয়েছি। আশা করি খারাপ লাগবে না আপনাদের কাছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আজ থেকে প্রায় 25 বছর আগের। প্রাইভেসির কারণে এলাকার নাম আর ব্যক্তির নাম কিছু পরিবর্তন করে লিখছি। পশ্চিম দেওপুর খাবারের ডোবা পুকুরের সাথে বিশাল গোয়াল ঘর। মোটামুটি 10-15টা গরু ছিল, আর ওই গরুর গোবর গিয়ে পাশের ডোবায় পড়তো।
সেই গোবর শুকিয়ে মাঠের মতন হয়। তাই এলাকার সবাই একে গোবরের মাঠ বলেই চিনত। পাশেই বিশাল খালি জায়গা, বালু দিয়ে ভরাট করা, তাই কেউ কেউ আবার বালুর মাঠও বলতেন। সচরাচর কেউ গোবরের মাঠের দিকটায় যেত না, কারণ মাঠের শেষের দিকে গাছ, ঝোপঝাড়, ডোবা, পুকুরও আছে। আর মাঠের মাঝে তো আরো ভয়াবহ অবস্থা, চোরাবালি। হ্যাঁ, ঠিক শুনছেন, চোরাবালি। ঘটনা হলো, এটা তো ছিল ডোবা পুকুর। পরে গোবর শুকিয়ে উপরে শক্ত আবরণ তৈরি হতে কিছুটা মাঠের মতন হয়ে গেছে। কিছু কিছু জায়গায় কাঁচা থাকায় তা চোরাবালির মতন হয়ে যায়। কেউ যদি গিয়ে ওই কাঁচা অংশে পড়ে যায় তাহলে তার রক্ষা নেই। তবে আমরা পোলাপান গ্রুপ মোটামুটি ভালোই বুঝতাম আর জানতাম কোথায় শুকনো আর কোথায় কাঁচা। আবার বড়দের তুলনায় আমাদেরও ওজনও কম ছিল, তাই বিন্দাস খেলা করতে পারতাম। এই মাঠের পাশে ডোবা আর প্রাচীন বটগাছের নামে অনেক ভৌতিক ঘটনার কথা আমাদের এলাকার মুরব্বীদের কাছে শুনেছি, কিন্তু কখনো তা আমলে নিতাম না। আমরা মনে করতাম তারা আমাদের ভয় দেখিয়ে মাঠ থেকে দূরে রাখতেই এইসব আজগবি গল্প বলেন। খেলার সময় প্রায়ই দেখতাম যে পাশের ডোবায় বিশাল সাইজের গজার মাছ চারি দেয়। পুকুরে বিশাল সাইজের বস্তা ফেললে যেমন তরঙ্গ সৃষ্টি হবে, ঠিক তেমন হতো মাছ চারি দেওয়ার সময়। কিন্তু কেউই মাছ ধরতো না, বলতো এগুলো নাকি সিঁদুর গজার, জিনভূত নাকি মাছের রূপ নিয়ে এমন করে। এই ডোবা পুকুরে কখনো কাউকে গোসলও করতে দেখতাম না। মুরব্বীরা বলতেন এটার মাঝে নাকি শিকল আছে। জিনভূত, সিঁদুর গজার আর শিকলের কথাগুলো আমাদের কারো কারো মনে ভয়ের চেয়ে কৌতূহলটাই বেশি সৃষ্টি করেছিল। সেই কৌতূহলের ইন্ধনেই হোক আর বিশাল সাইজের মাছ শিকারের লোভেই হোক, রাজু আমি দুইজন মিলে একদিন সকাল সকাল মাছ ধরতে ওই গোবরের মাঠে যাই। আমরা লুকিয়ে মাঠের শেষ কোনায় ডোবা পুকুরে বটগাছের নিচে টোপ ফেলি। বড়শির সুতো শক্ত করে বটগাছের শিকড়ের সাথে বেঁধে দেই, যাতে মাছ টোপে আটকানোর পর টেনে নিয়ে যেতে না পারে। টোপ ফেলে আমরা বাসায় চলে আসি। কেউ দেখলে বকাঝকা খেতে হবে, তাই আমরা দুপুরের দিকে যাব টোপ দেখতে, এটাই ঠিক করি। দুপুরে খাওয়া দাওয়া শেষে মোটামুটি সবাই ভাত ঘুমনে থাকেন, তখন মাঠের চারপাশেও নীরব থাকে। আর বিকেলে আরো পোলাপান চলে আসবে মাঠে খেলা করতে, তাই দুপুরের সময়টাই আমরা বেছে নেই। রাজু আর আমরা পাশাপাশি বাসায় থাকি। আমি খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে কলপারে গিয়ে দেখতে পাই যে রাজু উঠানে দাঁড়িয়ে ইশারায় আমাকে বের হতে বলছে। আমি ওকে ইশারায় বলি যে তুই যা, আমি আসছি। ঘর থেকে গেঞ্জি পরে বের হয়ে দেখি রাজু গেটের সামনে দাঁড়িয়ে। দুজন মিলে গেলাম টোপ দেখতে। গিয়ে তো মাথা নষ্ট হবার অবস্থা। টোপের সুতো টান টান হয়ে আছে। সুতা টান টান হয়ে আছে মানেই মাছ ধরা পড়েছে। রাজু তাড়াতাড়ি গিয়ে সুতো টেনে গোটাতে চেষ্টা করে। আমিও পেছনে গিয়ে সুতা ধরে রাখছি শক্ত করে, কিন্তু এত টানাটানি করেও এক চুল পরিমাণও সুতোটা গোটাতে পারছি না। মোটা লাইলনের ডাবল সুতা দিয়ে আমাদের টোপ ফেলেছি, তা না হলে আমাদের টানা টানতে সুতা বহু আগেই ছিঁড়ে যেতে পারত। আমরা ধারণা করেছিলাম হয়তো মাছ টোপ সহ গাছের শিকড়ের সাথে গিয়ে পেঁচিয়ে আছে। আমরা আমাদের মতন চেষ্টা করছিলাম, কিন্তু কোনো ফলাফল পেলাম না। হঠাৎ লিটন কাকার ডাক শুনি। কাকা বলে, কিরে তোরা এখানে কি করিস? লিটন কাকা মূলত আমাদের 4-5 বছরের বড় হবে, তবে খুব ফ্রেন্ডলি। তাকে সংক্ষেপে সবকিছু বলার পর সেও আমাদের সাথে সুতা টানা শুরু করলেন। বেশ কিছু সময় তিনজন টানাটানি করার পর আমি হাল ছেড়ে দিয়ে বললাম, থাক বাদ দাও, নতুন করে টোপ বানাই। রাজু বলল, তুই যা আধার নিয়ে আয়। আধার হচ্ছে কেঁচো বা টোপ। আমরা দেখি কি করা যায়। কথা মতো আমিও পাশের গাছের নিচে মাটি খুঁড়ে কেঁচো খোঁজার চেষ্টা করি। হঠাৎ লিটন কাকা বলে, এই তো সুতা আসছে।
সুতা আসছে শুনে আমিও গিয়ে যোগ দেই ওদের সাথে। টোপের সুতা গুটিয়ে কাছে এনে তো আমরা তিনজনই হাসতে হাসতে শেষ। কারণ একটা পুরাতন কালচে 2 থেকে 3 হাত লম্বা কাঠের চেয়ারের পায়ের মতো হবে কিছুটা নকশা করা, এর উপর বড়শিটা কোনো রকমে আটকে আছে। যেমন মশা আমাদের শরীরে বসে থাকে ঠিক তেমন। এত টানাটানি করেও কেন সামান্য জিনিসটা আসছিল না বা ছুটল না, এটা ভেবেই আমরা আরো হাসাহাসি করছিলাম। কাঠের তক্তা থেকে বড়শিটা খোলার সাথে সাথেই রক্তের মতন কিছু বেরিয়ে আসে। আমি রাজু কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু লিটন কাকা বলে, আরে গাধারা, এটা পচা কাঠ, মনে হয় তাই ভিতরে পচে এমন পানি পড়ছে। এটা সাইডে রাখ, শুকিয়ে গেলে বাসায় নিয়ে যাব। লিটন কাকারা মূলত মাটির চুলায় রান্না করে, তাই আমরাও না করলাম না। বয়সের খালখেয়ামতে আমরা বিষয়টা উড়িয়ে দিলাম। নতুন করে টোপ বানাতে বসি আমি আর রাজু সুতা পাকাচ্ছি, আর লিটন কাকা আগের বড়শিতে সুতা ঠিক করছেন। হঠাৎ রাজু চিৎকার করে বলে, ওই ধর ধর। আমি আর লিটন কাকা তাকিয়ে দেখি কাঠের তক্তাটা নিজে নিজেই মাছের মতো করে লাফিয়ে লাফিয়ে পুকুরের দিকে পড়ল, আর একটা সাপ এসে এটাকে পেঁচিয়ে ধরলো। পুকুরের পানিগুলো গরম পানির মতো টকবক করে ফেপে ফেপে উঠছিল। আমরা এই ঘটনা দেখে এতটাই ভয় পেলাম যে তিনজন সব ফেলে কোনো রকমে দৌড়ে রাস্তায় চলে আসি। রাস্তায় এসে একে অপরের দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি, কিন্তু রাস্তার আশেপাশে লোকজন দেখে কিছুটা স্বস্তি পাই। মনে ভয় রেখেই আমরা যে যার মতন চলে আসি। আসলে ঘটনাটা নিজের চোখে দেখা আর তা বলা এক কথা নয়। কতটা ভয়ঙ্কর ছিল তা হয়তো বলে বোঝানো সম্ভব না। তো আবারও ঘটনায় আসি। মাঝরাতে বিকট শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। আব্বু টর্চ লাইট আর লাঠি নিয়ে বাইরে বের হয়। অনেক খোঁজার পরও আমরা কেউ শব্দের উৎস পাই না। ধরে নেই যে চোর হয়তো টিনের চালে পড়ে এমন শব্দ হয়, আর শব্দ হওয়াতেই চোর পালিয়ে যায়। এইভাবে প্রায় পরপর 2 রাত আমরা শব্দ পাই, কিন্তু এর উৎস কোথাও খুঁজে পাই না। আর রাজু আর আমি তো সেই দিনের পর থেকে ভয়ে আর মাঠের আশেপাশেও যাই না। হঠাৎ করে বাসা থেকে আমার আর রাজুর বাইরে খেলাধুলাও বন্ধ করে দেওয়া হয়। কারণ হিসেবে জানতে পারি যে আম্মু আর রাজুর মা নাকি পরপর একই রকম ভয়ানক স্বপ্ন দেখেছে আমাদেরকে নিয়ে। ঘটনার 4-5 দিন পর সকাল সকাল লিটন কাকার মা আমাদের বাড়িতে আসেন। এসেই আম্মুকে ডেকে বলে, হ্যানার মা, তোমার পোলা আর রাজুকে ডাকো। আমাদের পাশেই রাজুদেরও ঘর। রাজুর মা লিটন কাকার মায়ের কথা শুনতে পেয়ে সে রাজুকে নিয়ে আসেন। লিটন কাকার মা বলেন, তোরা কি করছিস? গোবরের মাঠে, সত্যি করে বলবি। প্রথমে আমরা বিষয়টা বুঝতে পারিনি, পরে লিটন কাকার মা আবার বললেন যে, তোরা মাছ ধরতে গিয়ে কি কি হয়েছে সেটা বল। আমরা দুইজন সবকিছুই খুলে বলার পরে আম্মু আর রাজুর মা আমাদের মারতে শুরু করেন। এতদিন এই ঘটনাটা কেন লুকিয়ে রাখছি এই বলে তারা আমাদেরকে আঘাত করতে শুরু করেন। আসল ঘটনাটা হলো, তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। এক ছায়ামূর্তি তাদের শাসিয়ে বলছেন, তোর ছেলেকে নিতে আইছিলাম, কিন্তু ওর ভাগ্য ভালো যে বাড়ি বন্ধ রাখা। ওরে আবার পাইলে কিন্তু ছাড়ব না। এই ঘটনাটা শোনার পর আমাদের মাছ ধরার শখ চিরতরে শেষ হয়ে যায় এবং আমরা আর একা গোবরের মাঠের আশেপাশেও যাইতাম না। তো ইমরান ভাই, এটাই ছিল আমার ঘটনা। বিশ্বাস করা বা না করা একান্তই আমাদের শ্রোতা বন্ধুদের নিজস্ব ব্যাপার। তবে আমি শুধু এইটুকুই বলবো, বড় ভাই যেভাবে ঘটনাটা আমাকে বলেছিলেন তাতে ঘটনাটা মিথ্যা মনে হয়নি।
আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের এই ঘটনাটা অনেক ভালো লাগবে। ইমরান ভাই, আপনি আপনার মতো করে ঘটনাটা পড়ে শোনাবেন। আর শ্রোতা বন্ধুদেরকে বলবো, আপনারা যদি এই ঘটনাটি পছন্দ করেন তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন দেশ বিদেশে সকলের মাঝে। আগামীতে আমি আপনাদেরকে আবারও নতুন কোনো ঘটনা লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। আমি মুকসেদ হাসান। এই মুকসেদ ভাই, ওয়ান্স এগেইন আপনার আরো একটি দুর্দান্ত ঘটনা। সত্যি বলতে আপনাকে কি বলবো, বলার ভাষা আমার জানা নেই ভাই। প্রতিনিয়তই আপনি নতুন নতুন ঘটনা নিয়ে আসেন আমাদের মাঝে, নতুন কিছু উপহার দেন। সত্যিই ভাই দুর্দান্ত, অনেক ভালো লেগেছে আপনার ঘটনাটি। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে বা লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মুকসেদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো মুকসেদ ভাই, ওয়ান্স এগেইন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আশা করি সব সময় এইভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চ্যানেলটিকে আরো গ্রো করতে সাহায্য করবেন। তো এই ছিল মুকসেদ ভাইয়ের ঘটনা। এখন সরাসরি চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সুমন পাটোয়ারি ভাইয়ের লেখা জিনের সাহায্য নামক সেই দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভোতাড্ডার সকল লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সুমন পাটোয়ারি। আজকে আমি আপনাদের সাথে আমার পরিচিত একজন সিনিয়র সিটিজেনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইমরান ভাই, ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তো ঘটনাটি ঘটেছিল সিলেটের লিডিং ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে। আর তার কাছ থেকে এই ঘটনাটি আমি শুনেছিলাম। তিনি আমাকে যেইভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটা সিলেটের হরিপুর নামক জায়গার। আমাদের বাসায় একটা জিনের পরিবার বাস করে। ঘটনাটি প্রথম জানা যায় আমার চাচাতো বোনের বিয়ে ঠিক হওয়ার সময়। আমার বোনের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের কথা হচ্ছিল আরেকজনের সাথে। সেদিন তাকে দেখতে ছেলেপক্ষ এসেছিল। ছেলের বাবা যখন কথা বলছিল তখন মেয়েকে জিজ্ঞাসা করলো যে মেয়ের এই বিয়েতে মত আছে কিনা। তখন মেয়েটা কোনো কথা বলে নাই। তারা মনে করে যে মেয়ের মত আছে এবং তারা মেয়েকে চলে যেতে বলল। ঠিক তখনই মেয়েটা পুরুষ মানুষের গলায় বলল, এই বিয়েতে মত নেই আমার, তোমরা চলে যাও। এই বলে মেয়েটা চলে গেল। লোকগুলো মেয়েটার বিষয়ে নানা রকম বাজে কথা বলতে লাগে। তারপরে তারা দেখতে পায় একটা বিরাট বড় সাপ, যা কিনা তাদের তাড়া করছিল এবং তাদেরকে বাহিরে বের করে দিল। তারা চলে যাওয়ার পর আমার চাচা একজন ইমাম সাহেবকে নিয়ে আসেন, যে কিনা এই সব বিষয়ে কাজ করে থাকেন এবং তার কাছে বেশ কিছু জিনও ছিল। তিনি তার জিনকে আদেশ করলেন বিষয়টা জানার জন্য। অনেকক্ষণ পর জবাব আসে, এটা কিছু জিনের কাজ, তবে জিনটাকে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব না, হয়তো অনুরোধ করলে আসতে পারে। তিনি ওই মেয়েটাকে নিয়ে আসতে বললেন। মেয়েটা আসার পর মেয়েটাকে বললেন, তুমি কি কিছু জানো? মেয়েটা না বলল। তখন ওই হুজুর জিনটাকে আসার জন্য অনুরোধ করলেন। তখন মেয়েটার গলা বদলে পুরুষ মানুষের গলায় বলে উঠল, আমাকে ডেকেছিস? ইমাম সাহেব সালাম দিলেন
এবং বললেন, হ্যাঁ আমি ডেকেছি, আপনি কে? তখন সে বলল, আমি নাগিস। আমরা এখানে থাকি অনেক বছর থেকে। আমার পরিবারের সবাই থাকে এখানে। এই মেয়েটা আমাদের কাছে সাহায্য চেয়েছে যে এইখানে যেন তার বিয়ে না হয়। আমরা তাকে সাহায্য করেছি, আর কিছুই না। তখন হুজুর বললেন, আপনারা কি এখান থেকে চলে যাবেন? সে বলল, আমরা কোথায় যাব? আমাদের সবাই এখানেই থাকে। আমরা তো আর কারো জায়গায় গিয়ে থাকতে পারবো না। এভাবে অনেক সময় কথা কাটাকাটি হওয়ার পর ঠিক হলো তারা এখানেই থাকবে, তবে কারো কোনো রকম ক্ষতি করবে না। এরপর মেয়েটা একটা সময় অজ্ঞান হয়ে যায়। তখন হুজুর মেয়েটাকে ঘরে নিয়ে যেতে বলেন। মেয়েটাকে ঘরে নিয়ে যাওয়ার পর হুজুর এক গ্লাস পানি নিয়ে তাতে কিছু দোয়া আমল পরে ফু দেন। তারপর বাড়ির মানুষকে বলেন এই পানিটা সেই মেয়েটাকে খাইয়ে দিতে এবং তার শরীরে ছিটিয়ে দিতে। এরপর হুজুর সেই মেয়েটির জন্য একটি তাবিজ দিয়ে যান। এরপর আর কখনোই মেয়েটির সাথে এরকম সমস্যা হয়নি, বা সেই জিনগুলো এরপর কারো ক্ষতি করেছে বলেও শোনা যায়নি। তো ইমরান ভাই, এটাই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ ভূত আড্ডা টিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ঘটনাটি যদিও খুব ছোট্ট একটি ঘটনা, তবে বেশ টাইট ছিল। বিশেষ করে সাপটা যখন আসতেছে, এটা তো আসলে অকল্পনীয়। ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর একটা ঘটনা এত সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের আমাদের সর্বশেষ ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রবিন হাসান ভাইয়ের তারা কে ছিল। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই এবং ভূত আড্ডা টিম। আমি রবিন হাসান। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা আপনাদেরকে লিখে পাঠানোর চেষ্টা করছি। আশা করি এই ঘটনাটি ভালো লাগবে। ইমরান ভাই, অনুরোধ রইল ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আর প্রথমবারের মতো যেহেতু লিখছি, লেখায় ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে পড়বেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল 2008 সালের ফেব্রুয়ারিতে। ঘটনাটি ঘটে চন্দনাইশে অবস্থিত বিজিসি ট্রাস্টের প্রধান ক্যাম্পাসের সেই বিশাল এলাকাতে। আমরা 3 বন্ধু গিয়েছিলাম আমাদের এক বন্ধুর জন্মদিনে, যে ওখানকার পার্মানেন্ট হোস্টেলে থাকে। সন্ধ্যা হয়ে এলে আমাদের 2 বন্ধু শুধু আগে বের হয়ে আসি মিটিং রুম থেকে, আর আমি এবং আমার এক বন্ধু 10 মিনিট পরে বার হই। আমরা তাদের থেকে প্রায় 7 থেকে 8 হাত দূরে ছিলাম। তারা 2 জন সিগারেট ধরাবে বলে একটু খোলা ময়দানের ভেতরে গেল, কারণ প্রহরী দেখে ফেললে সমস্যা হতে পারে। তারা গেল আর আমরা 2 জন কথা বলে তাদের পিছনে পিছনে হাঁটছি। কিন্তু তারা যে সামনে যে কোন দিকে চলে গেল তা আর আমরা খেয়াল করিনি। আমরা 2 জন হঠাৎ উপলব্ধি করলাম যে আমাদের আশেপাশে আমরা ছাড়া আর কেউই নেই, এবং আমরা 2 জন এক চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, যার আশেপাশে সব ঝোপঝাড়, গাছপালা আর অন্ধকার। আমাদের সাথে আছে শুধু চাঁদের আলো, যার ফলে ছায়াগুলো বিকট ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং জায়গাটা ভুতুড়ে হয়ে উঠেছে।
আমরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তাদের খুঁজতে শুরু করলাম। দুইজন মিলে বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছি আর হাঁটছি, তবে খেয়াল রাখছি যে কোথাও তাদের দেখা যায় কিনা। আজব, কোনো শব্দই শুনতে পাচ্ছি না, একদম নিরিবিলি। আর চারপাশে ঝোপঝাড় আর চাঁদনি রাতের গা ছমছমে একটা ভাব। মনে হচ্ছিল আমরা দুইজন এক মহাসমুদ্রে হারিয়ে গিয়েছি। কিছু দূর যাবার পর আমার বন্ধুটি আমাকে বলে, দোস্ত, ওই যে দেখ, ওরা দুইজন ওখানে বসে আছে। আমি বললাম, কোথায়? এখানে তো সব অন্ধকার। তখন সে বলে, ওই যে বটগাছটার নিচে দেখ। আমি চেয়ে দেখি ওই জায়গাটা ফাঁকা, কিন্তু বুঝতে বাকি রইল না যে সে কি দেখেছে। আমি বললাম, থাক, বাদ দে, ওদেরকে তো পেলাম, এবার আমরা একটু অন্যদিকে ঘুরে আসি। সে বলে, না, আমি দেখবো ওরা আমাদের বাদ দিয়ে ওখানে কি করছে। এবং সেই সাথে আরো বলে, দোস্ত, ওরা কাপড় বদলে সাদা জামা পরলো কেন? আমি ওকে সরাতে পারছি না, খালি বললাম, চুপ থাক, কোনো আওয়াজ করবি না, সেখানে এক জায়গায় লুকিয়ে আছি। আমার বন্ধুটা আমাকে বলছে, দোস্ত, ওরা তো কথাও বলে না, নড়াচড়াও করে না, একভাবেই বসে আছে। তখন আমি বললাম, চল উঠি, আমার বাথরুমে যেতে হবে, পরে দেখা যাবে। এই বলে ওখান থেকে সরিয়ে আনলাম ওকে। আমরা ফিরে যেই চৌরাস্তার মোড়ে চলে এলাম, সাথে সাথে আমার বন্ধুটা পুরো বনে যায়, কারণ এসে দেখি আমাদের সেই অন্য দুই বন্ধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ওদের একজনের গায়ে কালো শার্ট এবং অন্যজন নীল পাঞ্জাবি। আর তাছাড়া ওরা যদি ওখানেই থাকতো তাহলে ওদের ফিরে এলে আমাদের সামনে দিয়ে আসতে হতো, যেখানটায় আমরা লুকিয়েছিলাম। ওখান থেকে আমাদের আগে আসা ওদের পক্ষে মোটেও সম্ভব ছিল না। ওরা দুইজন আমাদের বলে, আমরা চৌরাস্তায় এসে বামে যেয়ে দাঁড়াই, কিন্তু যখন তোদের ডানে যেতে দেখি তখন ডাক দিয়েছিলাম, কিন্তু তোরা দাঁড়াসনি। ভেবেছিলাম তোরা হাঁটছিস, তাই আমরা আর ডাকিনি, কিন্তু এতক্ষণ কোথায় ছিলি? আমি আর কিছু না বলে একটা বাহানা দেখিয়ে সবাইকে নিয়ে ওখান থেকে চলে এলাম হোস্টেলে। সত্যি বলতে ঘটনাটি যদিও খুব ছোট একটি ঘটনা ছিল, কিন্তু এই ঘটনাটির কারণে আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। পরবর্তীতে প্রায় 1 সপ্তাহ ভোগান্তির পর আমি সুস্থ হই। তো ইমরান ভাই, এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ ভূত আড্ডা টিম। ঘটনাটি যদিও ছোট্ট একটি ঘটনা, তবে ঘটনার মধ্যে ভয়াবহতা বেশ ভালো ছিল। ধন্যবাদ রবিন ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। শুধু একটু ইমাজিন করুন, ওইরকম সিচুয়েশনে যদি আপনি একা থাকেন তাহলে কি করতেন? আই থিঙ্ক ভয়ে তো আপনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। ধন্যবাদ রবিন ভাই, এত সুন্দর আর এত ডার্ক একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো লিসেনার, সেই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এবং এরপর আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে প্রিন্ট আপ করা আছে। আশা করি আপনারা আপনাদের জানাশোনার সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাবেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।